নমস্কার, কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সিংহাসনের মহাসংগ্রামের একেবারে মাঝ পর্যায়ে বলা যেতেই পারে। প্রথম দুটো দফার পর এবার তৃতীয় দফার ভোট গ্রহণ আগামীকাল সকাল 7টা থেকে, এবং এই তৃতীয় দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত দুটো দফায় এবং সেই দুই দফায় যে ভোট গ্রহণ হয়েছে তার একটা ট্রেন্ড যেটা মাথায় রেখে নেতারা তাদের মতো করে প্রচার করছেন। তারপর তৃতীয় দফার ভোট 116টি আসনে এবং তার সঙ্গে ত্রিপুরার একটি আসনে যেখানে ভোট গ্রহণ হয়নি, সেই ত্রিপুরার একটি আসন, অর্থাৎ 117টি আসন সারা দেশের 117টি আসনে ভোট গ্রহণ হবে। এবং সেখানে এখনো পর্যন্ত যদি 2014-র হিসেব আমরা দেখি তাহলে এই 117টা আসনের মধ্যে থেকে 62টি আসনই বিজেপি নিজেদের দখলে রেখেছিল। এবার কি হবে তা তো ভোটের ফল যখন বেরোবে তখনই বোঝা যাবে। তবে তার আগে বলা যেতেই পারে যে বেশ কয়েকটা জায়গায় কোথাও গেরুয়া আধিপত্য রয়েছে, কোথাও কংগ্রেসের, কোথাও আবার বামেদের। গুজরাটে এক দফাতেই ভোট, সেটা আগামীকাল, এবং তার সঙ্গে কেরালেও এক দফাতে ভোট, সেটা আগামীকাল। পাশাপাশি আমাদের রাজ্যে 5টি আসনে আগামীকাল ভোট রয়েছে, এবং আমাদের রাজ্যে যে 5টি আসনে আগামীকাল ভোট রয়েছে সেই 5টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই 5টি আসনে গতবারের নিরিখে যদি আমরা দেখি, গতবারের নিরিখে এই 5টি আসনের মধ্যে থেকে 3টি আসন ছিল কংগ্রেসের দখলে, একটি আসন ছিল তৃণমূলের দখলে এবং একটি বামেদের দখলে। এবং এই 5টি আসনের মধ্যে বেশ কিছু জায়গায় এবার বিজেপি তাদের শক্তি বাড়িয়েছে, অন্তত বিজেপির দাবি সেরকমই। এবং এরই পাশাপাশি আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, এখানে প্রার্থী, এমন একজন প্রার্থী রয়েছেন মালদা উত্তরে, এই 5টি আসনের মধ্যে থেকে একটি মালদা উত্তরে, যিনি এর আগে তো সাংসদ ছিলেন, কিন্তু সাংসদ ছিলেন অন্য দলের হয়ে, এখন অন্য দলের প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়েছেন। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। একের পর এক যদি আমরা দেখতে পারি তাহলে প্রথমেই দেখতে হবে আমাদের বালুরঘাট। অর্পিতা ঘোষ গতবার জিতেছিলেন এবং বালুরঘাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এই মুহূর্তে, এই কারণেই, তার কারণ বিজেপির দাবি, বিজেপি যে 23টি আসনের কথা ভাবছে অন্তত এ রাজ্যে, তার মধ্যে থেকে বালুরঘাট তারা ধরে রেখেছে যে বালুরঘাটে তারা জিততে পারবে, বা এরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে রয়েছে। বরাবরই এই বালুরঘাট একসময় লাল দুর্গ বলে পরিচিত ছিল, কিন্তু 2014-এ এই বালুরঘাট তৃণমূল নেতা অর্পিতা ঘোষের হাত ধরে পেয়ে যায় তৃণমূল। এবারেও অর্পিতাই তৃণমূলের প্রার্থী, কিন্তু গতবারের তুলনায় এবারে লড়াইটা বেশ কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং পুরনো দুর্গ পুনরুদ্ধারে আশাবাদী এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুর্শিদাবাদ। তার কারণ মুর্শিদাবাদ এবার কার দখলে যাবে? বাম কংগ্রেস জোট ভেস্তে যাওয়ায় নবাবের শহরে এবার চতুর্মুখী লড়াই। এই চতুর্মুখী লড়াইয়ে কার ভাগ্যে যাবে এবার এই মুর্শিদাবাদের প্রসঙ্গে আসবো। তবে তার আগে একবার বালুরঘাটের ছবিটা এই মুহূর্তে দেখে নেওয়া প্রয়োজন। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বালুরঘাট থেকে। তুহিনের কাছ থেকে একবার জেনে নিতে চাইবো, আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ। তুহিন, তার আগে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে তোমার কাছে? অর্থাৎ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট কাটাকাটিতে যা খুশি হয়ে যেতে পারে যে বালুরঘাটে বলে মনে করছেন রাজনৈতিক মহল, সেখানে ভোটের আগের সন্ধ্যের ছবিটা তোমার মাধ্যমে একবার জেনে নিতে চাইবো। দেখো, সকাল থেকে ভোটের যে প্রস্তুতি, আগামীকাল ভোট গ্রহণ 7টা থেকে, সকাল 7টা থেকে, এবং আজকে সকাল থেকে ভোট কর্মীরা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে সমস্ত রকমের তাদের সরঞ্জাম, ইভিএম, ভিভিপ্যাট নিয়ে সমস্ত ভোট কেন্দ্রের দিকে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন। অধিকাংশ ভোটকর্মী তাদের যে নিজেদের যে ভোট কেন্দ্র সেখানে পৌঁছে গিয়েছেন। আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ। বালুরঘাটে 7টা বিধানসভার মধ্যে, বালুরঘাট লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভার মধ্যে এই দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে 6টি পড়ছে, একটি পড়ছে রায়গঞ্জের মধ্যে, সেটি হলো ইটাহার। এই বালুরঘাটের যে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে যে 6টি বিধানসভা রয়েছে, এই 6টি বিধানসভার জন্য 81% কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটি বুথে থাকবে, অর্থাৎ প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, 81% কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর ইটাহারের জন্য 85% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, অর্থাৎ কঠোর নিরাপত্তার মধ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য বালুরঘাট প্রস্তুত, এবং সেই মতোই নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে। বালুরঘাট এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে, তার কারণ বিজেপি যে কটি আসনকে বাংলায় টার্গেট করেছে তার মধ্যে একটি হলো বালুরঘাট। গতবার এখানে 2014-তে এখানে তৃণমূল কংগ্রেস বামেদের কাছ থেকে দীর্ঘদিন বামেদের দখলে থাকা, আরএসপির দখলে থাকা এই বালুরঘাট কেন্দ্র তৃণমূল কংগ্রেস দখল করে।
এবারে বিজেপির শক্তি বেড়েছে বালুরঘাটে, সংখ্যালঘু ভোট 28% আছে বালুরঘাটে, আদিবাসী সম্প্রদায়ে প্রায় 30 থেকে 35% ভোট রয়েছে বালুরঘাটে। বিজেপি কিন্তু এই আদিবাসী ভোট ভীষণভাবে টার্গেট। এবারের বালুরঘাটে হয়তো হিসেব অন্যরকম হতে পারে, ভোট পার্সেন্টেজ কারো বাড়তে পারে, কারো কমতে পারে, আসরে যারা প্রার্থী রয়েছেন তাদের ব্যক্তিগত কারিশমা কোথাও কাজ করবে কিনা সেটাও ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তুহিন দাস চন্দ্র আমাদের সঙ্গে বালুরঘাট থেকে ছিলেন, একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে রয়েছেন সৌরভ গুহ এবং মালদা দক্ষিণ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলার আগে একবার সৌরভের সঙ্গে কথা বলে নেব। সৌরভ, একটু আগেই আমরা দর্শককে জানাচ্ছিলাম মুর্শিদাবাদ কতটা গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র বা লোকসভা আসন এই মুহূর্তে রাজনৈতিকভাবে তো বটেও, ভোটের ঠিক আগের রাতে, এই মুহূর্তে ভোটের ঠিক আগের সন্ধ্যের ছবিটা তোমার মাধ্যমে একবার জেনে নিতে চাইব সৌরভ। একেবারে রাজ্যের তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট হতে চলেছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা, যেমন ভগবানগোলা, রানীনগর, হরিঘরপাড়া, জলঙ্গি, করিমপুর, মুর্শিদাবাদ এবং ডোমকল, এই 7টি বিধানসভা কেন্দ্রের 1907টি বুথে এই নির্বাচন হতে চলেছে। ভোট গ্রহণ হবে আগামীকাল রাত পোহালেই। এবং যেটা বলবার যে সামগ্রিকভাবে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করবার জন্য এখানে 100 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এই লোকসভা কেন্দ্রের প্রায় 96% বুথেই কিন্তু থাকছে আধা সামরিক বাহিনী। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্রের নাম বললাম আমি অতনু, তার মধ্যে অবশ্যই ডোমকল, যা ঐতিহ্যগতভাবে বিভিন্ন সময়ে ভোটে রক্তাক্ত হওয়ার একটা কিন্তু প্রবণতা রয়েছে এই ডোমকল বিধানসভা কেন্দ্র। এই ডোমকল বিধানসভা কেন্দ্রের 75টি বুথকে অতি স্পর্শকাতর আখ্যা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেখানে কিন্তু আধা সামরিক বাহিনী তো বটেই, বিশেষ নজর রয়েছে এই 75টি অতি স্পর্শকাতর বুথে। রাজনৈতিকভাবে মুর্শিদাবাদ এই লোকসভা কেন্দ্র ঐতিহ্যগতভাবে কিন্তু আমরা দেখেছি যে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যেই কিন্তু এই লড়াই আবর্তিত হয়েছে। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস রাজ্য রাজনীতিতে তাদের উত্থানের পর এই জেলায় কিন্তু একটু একটু করে কংগ্রেসের ভোট ব্যাংকে ভাগ বসিয়ে একটু করে রাজনৈতিক মহলের দাবি, রাজনীতির কারবারি যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক, তাদের দাবি সৌরভ যে এবার অনেক হিসেবই বদলে দিতে পারে মুর্শিদাবাদ। একবার মালদা দক্ষিণের ছবিটা দেখে নেওয়া যাক। মালদা দক্ষিণ থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, মালদা দক্ষিণ, যে মালদা দক্ষিণ নিয়ে এতদিন ধরে বলা হতো যে এই মালদা দক্ষিণে বিজেপি দাবি করছে যে তারা হয়তো এবার এই মালদা দক্ষিণটা পেয়ে যেতে পারবে, সত্যি কি পরিস্থিতি তাই? অন্তত ভোটের আগের দিন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তাই মনে হচ্ছে কি? দেখো অতনু, মালদা দক্ষিণে এখানে কিন্তু একেবারে ত্রিমুখী লড়াই। এখানে কংগ্রেসের যেমন আবু হাসেম খান, যিনি বিদায়ী সাংসদ, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং এখানে তোমার কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু করা হচ্ছে, পাশাপাশি বিজেপি প্রার্থীও রয়েছে। কিন্তু এখানে যেটা বলার উল্লেখ সেটা হচ্ছে এখানে 65% কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে এবং এই সংখ্যালঘু ভোটকে কিন্তু পাখির চোখ করছে এখানকার সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব। এবং কংগ্রেস যেহেতু এখানে দাঁড়িয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট ভেস্তে গেলেও মালদা দক্ষিণে কিন্তু কংগ্রেসকে সমর্থন করেছে সিপিএম, অর্থাৎ সিপিএম এখানে কোনো প্রার্থী দেয়নি। এবং রাত পোহালেই তুমি জানো যে নির্বাচন রাজ্যের অন্যান্য অংশের মতো সেই জায়গায় দাঁড়িয়ে 92% বুথে কিন্তু আধা সামরিক বাহিনী এখানে মোতায়েন থাকছে এবং ভোটে যাতে কোনো রকম হিংসা না হয় সেজন্য কিন্তু তৎপর হয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় বলে রাখা দরকার, যেহেতু তুমি জানো যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম যে কংগ্রেস এখানে শক্ত ঘাঁটি থাকলেও গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কিন্তু সেই ঘরে কিন্তু থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস। অধিকাংশ সিংহভাগ আসনই কিন্তু পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের কিন্তু শক্তি এখানে ক্ষয় হয়েছে, পাশাপাশি সিপিএমেরও শক্তি ক্ষয় হয়েছে। অন্যদিকে যেটা বলার কথা, যেহেতু 65% ভোট এখানে রয়েছে সংখ্যালঘুদের, সেটা একদিকে যেমন পাখির চোখ এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন
33% ভোট যে প্রার্থী পাবেন সেই কিন্তু বাজিমাত হিসেবেই হয়তো বদলে যেতে পারে আগামীকালের ইভিএমে কে কোন বোতামে আঙুল রাখছেন তার উপরে। ধন্যবাদ জানাবো ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমাদের সঙ্গে মালদা দক্ষিণ থেকে ছিলেন। মালদা উত্তরের ছবিটা একবার আমরা দেখে নিতে চাইবো। মালদা দক্ষিণ বা বালুরঘাটের সঙ্গে মুর্শিদাবাদের সঙ্গে মালদা দক্ষিণ সঙ্গে মালদা উত্তর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। মালদা উত্তর যেখানে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে, তার কারণ গতবারের সাংসদ মৌসুম বেনজির নূর যিনি কংগ্রেসের হয়ে গতবার প্রার্থী ছিলেন, তিনি এবার তৃণমূলের হয়ে লড়ছেন, তার সঙ্গেই লড়ছেন তার ভাই ঈশা খান চৌধুরী, কংগ্রেসের তরফ থেকে লড়ছেন তিনি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা প্রথম থেকেই বলা হচ্ছে মালদা উত্তরের পাশাপাশি এবার একবার জঙ্গিপুরের ছবিটা দেখে নেওয়া যাক। প্রণবপুত্র অভিজিৎ যিনি এই জঙ্গিপুর থেকে দাঁড়িয়েছেন এবং জঙ্গিপুরে তাকে মনে করা হচ্ছে যে এই জঙ্গিপুরে গতবারে তার যা মার্জিন ছিল সেই মার্জিন হয়তো এবার বাড়তে পারে। কংগ্রেসের এরকম একটা দাবি রয়েছে যে অভিজিৎ মুখার্জির মার্জিন হয়তো বাড়তে পারে। গতবার 8161 ভোটে তিনি জিতেছিলেন, কিন্তু এবার মার্জিন বাড়বে কিনা তা তো সময়ই বলবে। আগামীকাল আমাদের রাজ্যের 5টি আসনে ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণের জন্য ভোট কর্মীদের প্রস্তুতি যেমন এই মুহূর্তে তুঙ্গে, তেমনই এরপর অর্থাৎ চতুর্থ দফায় যে ভোট গ্রহণ হবে তার জন্য প্রচারও তুঙ্গে। আগামীকাল তৃতীয় দফার ভোট গ্রহণ, তার আগে আজ চতুর্থ দফার ভোট যেখানে যেখানে হবে তার জন্য প্রচারে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এসেও ফের একবার এনআরসির পক্ষেই সওয়াল করলেন। एनआरसी को देश भर के अंदर एनआरसी को इम्प्लीमेंट कर कर एक राष्ट्रीय स्तर पर नेशनल रजिस्टर ऑफ सिटीजन्स की रचना करेंगे। লোকসভার লড়াইয়ে এ রাজ্যে অনুপ্রবেশী মূল অস্ত্র বিজেপির। মুখে অনুপ্রবেশকারী বললেও আসলে গেরুয়া শিবিরের লক্ষ্য লোক তাড়ানো। बंगाल के घुसपैठियों की जो समस्या है इसको ममता बनर्जी समाप्त नहीं कर सकती, और बंगाल के अंदर जो करोड़ों की तादाद में शरणार्थी आए हुए हैं उनको नागरिकता देकर अगर सम्मान दिलाना है तो वो काम भी केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती है और कोई नहीं। দ্বিতীয়বার ক্ষমতায় এলে অসমের মতোই দেশ জুড়ে এনআরসি চালু করার হুঙ্কার বিজেপি নেতাদের, কিন্তু সরাসরি এই ঘোষণায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লোকসভা আসনগুলিতে জোরালো ধাক্কা খেতে পারে গেরুয়া শিবিরের ভোট। তা আজ করে এবার কৌশল বদল। पहले सीए भी होगा, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, सारे रिफ्यूजी को, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगा। शरणार्थी है उसको चिंता करने की जरूरत नहीं है, घुसपैठियों को जरूर चिंता करने की जरूरत है। পাল্টা হুঙ্কার দিয়েছে তৃণমূল। এনআরসি হবে না, আমরা সবাই সুখে আছি, ভালো আছি। আর এখানে যদি আবার অমিত শাহ তাই করতে আসে, বাংলার মানুষ আর গুজরাটে ফেরত যাবে না, অমৃতসরের ঠ্যাং ভেঙে দেবে। এনআরসি চালু হলে পরিস্থিতি কি হবে তা নিয়ে ভোট প্রচারে বিজেপি শাসিত অসমের উদাহরণই বারবার টেনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই চাপে পড়েই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা অমিত শাহদের। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে অরূপ দত্তর রিপোর্ট, নিউজ 18 বাংলা। অন্যদিকে আবার পূর্ব বর্ধমানের জনসভা থেকে বিজেপিকে অল আউট আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব বর্ধমানে 3 জনসভা তৃণমূল নেত্রীর। প্রথম সভা পূর্বস্থলীর জামালপুরে বিজেপির উপর ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সারা বছর যারা বাংলার খোঁজ খবর রাখে না, ভোটের সময় আসেন ভোট চাইতে ভোট পাকি হয়ে। 15 লক্ষ টাকা করে পেয়েছেন। নির্বাচনের কিছুদিন আগে একটা করে ছবি দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে, ভাবে ওনার ছবি দেখে লোকে পুজো করবে। আরএসএস এর লোকগুলো টাকা ডিস্ট্রিবিউশন করছে কোথাও কোথাও, আমি শুনছি সবার কাছে। আমি সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি, অনেক রিপোর্ট পেয়েছি, আমরাও অনেক টাকা ধরেছি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দেওয়ানদিঘিতে দ্বিতীয় জনসভা। সেখানে মমতার টার্গেট বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া। বিভাজনের রাজনীতির অভিযোগ আগে থেকেই তুলছিলেন বিজেপির বিরুদ্ধে। এবার সরাসরি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তকারী বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পচা শামুকের আমদানি খবরদার গ্রহণ করবেন না।
এখানে আমি শুনলাম যিনি বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন তিনি এসে দাঁড়িয়েছেন। শান্ত দার্জিলিংকে অশান্ত করেছে কে? দার্জিলিং এর মানুষ খুব ভালো, আমি আবার শান্তি ফিরিয়ে এনেছি। ওকে ভদ্রে বাংলা ভাগ করে দেবে আবার। বিমল গুরুমের বড় বন্ধু, মনে রাখবেন পাহাড়কে ভাগ করতে চেয়েছিল এই লোকটা, যে লোকটা আজকে আপনাদের এখানে ভোট চাইতে আসছে। রাজ্যে এসে বারবার তৃণমূল সরকারের কাজ নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সোমবার রায়নায় মোদির তোলা সেই সব অভিযোগের জবাব দিলেন মমতা। এবার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় গত 5 বছরে নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে কি কাজ করেছেন তার জবাব চাইলেন। একটা সরকার অপদার্থ আমায় জ্ঞান দিচ্ছে, বলছে মমতা ব্যানার্জি কি করেছে। বল মমতা ব্যানার্জি কি করেছে তোকে কেন জবাব দেবে? জবাব দেবে যখন বাংলার ইলেকশন আসবে, জনগণকে কৈফিয়ত দেবে, মামাটি মানুষকে কৈফিয়ত দেবে। তুই কে হরিদাস? দিল্লিতে 5 বছর কি করেছিস আগে জবাব দে। যে আপনাদের টাকা সব বাতিল করে দিয়েছে, তো আপনারা তাকে বাতিল করবেন না কেন? দেশের এই বুড়ো খোকাগুলো দেশ ভাঙছে, ব্যাংক ভাঙছে, জাতি ভাঙছে, এদের জন্য কি দরকার? মা বোনেরা, যে হাতে খুন্তি নাড়েন, যে হাতে হাতা নাড়েন, যে হাতে ডান্ডা ধরেন, সেই হাতে কোষে একটা করে ভোটের থাপ্পড় দেওয়া দরকার। টার্গেট দিল্লি 3 জনসভা থেকেই সেই সুর সপ্তমে তুললেন তৃণমূল নেত্রী। নিউজ 18 বাংলা। শ্রীলঙ্কার খবরে নজর রাখা যাক, তার কারণ আজ রাত থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হচ্ছে। এদিকে আবার কলম্বোয় বোম নিষ্ক্রিয় করতে গিয়ে আরও একবার বিস্ফোরণ ঘটে এবং জানা যাচ্ছে 4 এপ্রিল প্রথম অ্যালার্ট দেওয়া হয়েছিল এবং রবিবার বিস্ফোরণের 10 মিনিট আগেও নাশকতার ইঙ্গিত ছিল, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। গাফিলতিতে এই ভয়াবহ জঙ্গি হামলা শ্রীলঙ্কা সরকার তা মেনেও নিয়েছে। 7 ভারতীয় সহ নিহতের সংখ্যা বেড়ে 290। এবার একবার মিঠুন চক্রবর্তীর ছবি দেখে নেওয়া যাক। তার ছবি রিলিজ করার সময়ও তাকে পাওয়া যায়নি, প্রমোশনেও পাওয়া যায়নি, অবশেষে তাকে দেখতে পাওয়া গেল তারাপীঠে। সোমবার ভোর 5:10 তারাপীঠে এভাবেই দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। সাদা পাজামা পাঞ্জাবি, গায়ে চাদর, মাথায় টুপি, মুখে সাদা মাস্ক, এক বন্ধু ও নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে তারাপীঠে মিঠুন, যে ছবি একমাত্র নিউজ 18 বাংলার হাতে। বেনারসি শাড়ি, জবা পদ্মের মালা দিয়ে পুজো দেন, আরতিও করেন, তারপর মুখ ঢেকেই বেরিয়ে যান মন্দির থেকে। 3 সাতেক আগে থেকেই পুজো দেওয়ার কথা ঠিক ছিল, সেই মতো পুরোহিতকেও জানিয়েছিলেন অভিনেতা ছোটবেলার বন্ধু বিমান সরকার। তবে পুরো বিষয় গোপন রাখতে অনুরোধ করা হয়েছিল পুরোহিতকে। মালা, জবা ফুলের মালা, পদ্ম ফুলের মালা, এসব উপকরণ দিয়ে মাটি যথারীতি পুজো দিয়ে অঞ্জলি স্পর্শ প্রণাম করার পরে ওনার বললাম যে মনের যা বাসনা কামনা আপনার ইচ্ছে আছে আমি একদিনে মনে মনেই মাকে জানাই, এটাই আমি বলেছিলাম। গত বছর ডিসেম্বর থেকে গুরুতর অসুস্থ ছিলেন মিঠুন। জানুয়ারি পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। সদ্য মুক্তি পাওয়া তাসকান্ড ফাইলসে অভিনয় করেছেন, কিন্তু ছবির প্রচারেও ছিলেন না। সেই মিঠুনকেই সোমবার আচমকা খুব কাছ থেকে দেখলেন তারাপীঠের মানুষ। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।